হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গ্লাস ভর্তি দুধ এনে পরীর হাতে দেয়। চুপ করে সুলতানের সামনে দাঁড়ায়। বেশ থমথমা একটা পরিবেশ। নীরবতা ভেঙে তিশাই বলল, আমায় তো বলনি এটা। তিশার এমন প্রশ্নে পরী আর সুলতান দুজনই ঘাবড়িয়ে যায়। কোনোরকমে সুলতান উত্তর দেয়, কোনোটার কথা জিজ্ঞেস করছো তিশু? একটু আগে যে বললে। কি বললাম? মৃত্যুর আগ পর্যন্ত একইভাবে ভালোবেসে যাবে। কই, আমায় তো একবারও বলনি কথাটা। নাকি পরীর কাছে বলে বোঝাতে যাচ্ছ যে তুমি আমায় খুব ভালোবাসো? কথাগুলো তিশা কোমরে হাত রেখেই বলে। এটা ভেবে পরী একটু স্বস্তি পায় যে তিশা শুধু শেষের কথাটাই শুনেছে। ভাগ্যিস আর কিছু শোনেনি, নয়তো খুব বেশি কষ্ট পেত মেয়েটা। তিশা এবার পরীর দিকে তাকিয়ে বলল, জানো পরী, রাফিন না আমায় একটুও ভালোবাসে না। সবসময় শুধু দূরে দূরে রাখে। তিশার এই কথায় পরী কি বলবে বুঝতে পারে না। জোর করে হাসতে চাইলেও পারছে না। খুব বিব্রতকর একটা পরিস্থিতি। পরীকে চুপ করে থাকতে দেখে তিশা বলল, ও পরী, রাফিনকে বলো না আমায় একটা বাবু দিতে। এহেম এহেম। সুলতান আবারও বিষম খায়। তিশা রাগি রাগি চোখে তাকিয়ে আছে। আরে তিশু, ওকে পানি দাও। একদম না পরী, এসব ওর নাটক। যখনই বাবুর কথা বলি এভাবে কাশতে থাকে। তিশু, এসব কি সবার সামনে বলতে হয় নাকি? কই, সবার সামনে বললাম? আমি তো শুধু তোমার সামনেই বললাম। তুমি আমার আপনজন। এত কথা বাদ, তুমি একটু রাফিনকে বুঝাও যাতে আমায় একটা বাবু দেয়। পরী একবার সুলতানের দিকে তাকাচ্ছে, আরেকবার তিশার দিকে। বিড়বিড় করে নিজ মনেই বলতেছে, না, এই মেয়েটা এমন এক বিব্রতকর অবস্থায় ফেলবে কে জানত। গলাটা ঝেড়ে পরী বলল, ওসব পরে দেখা যাবে। আমি তোমাদের জন্য খাবার বানিয়ে আনছি। পেছন থেকে তিশা পরীর হাত টেনে ধরে, কোথায় যাচ্ছ তুমি? রান্নাঘরে। একদম না, সাদাফ কাকার বারণ আছে। সাদাফ একটা পাগল যে, তাই এমন একটা ভাব যেন দুদিন পরই বাবু আসবে। অতসব জানি না বাবা। সাদাফ কাকার আদেশ মানতে হবেই। তাছাড়া কাকা বাহির থেকে খাবার দিয়ে গিয়েছে, কিন্তু ওগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি গরম করে আনছি, তুমি বরং ফ্রেশ হয়ে নাও। কিন্তু তিশু। কোনো কিন্তু না, যা বলেছি তাই হবে। অগত্যা পরী ফ্রেশ হতে চলে যায়। ওয়ার্ড্রোবের সামনে গিয়ে আটকিয়ে যায় জামাকাপড় নেওয়ার সময়। ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু সুলতান তো ঘরে। শাড়ি তো রুমে এসে ঠিক করা যাবে না। তাই পরী গোলাপি কালার একটা লং কামিজ আর কালো কালার প্লাজো আর ওড়না নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রথমে ব্রাশ করে নেয়, এরপর শাওয়ার ছেড়ে চুপচাপ দাঁড়িয়ে ভিজতে থাকে। যতক্ষণ না তিশু ঘরে এসে ডাক দিবে ততক্ষণ ভিজবে বলে পণ নেয়। তবুও একা ঘরে সুলতানের সাথে বসে বিব্রতকর কোনো অবস্থায় পড়তে চায় না। প্রায় 2 মিনিট পর তিশা আসে। চারপাশে তাকিয়ে পরীকে না দেখে সুলতানকে জিজ্ঞেস করে, পরীকে কোথায় গুম করলে? সুলতান আমতা আমতা করে উত্তর দিল, কি যাতাবো বলছো? পরী গোসলে গিয়েছে। জাস্ট কিডিং। আর পরী এখনো শাওয়ার নিচ্ছে? আশ্চর্য তো। এতক্ষণ শাওয়ার নিচ্ছে, ঠান্ডা লেগে যাবে তো নাকি? একটু ডাকতে তো পারতে। আরে আমি ডাকবো মানে? সুলতানের কথার তোয়াক্কা না করে তিশা ওয়াশরুমের দরজায় নক করল। পরী, এই পরী। পরী শাওয়ার বন্ধ করে বলল, হ্যাঁ বলো। বলবো না তোমার মাথা ফাটাবো আমি। এই ঠান্ডার মধ্যে তুমি এতক্ষণ ধরে শাওয়ার নিচ্ছ? ঠান্ডা লেগে যাবে না? কিচ্ছু হবে না, আমি আসছি। জামাকাপড় পাল্টে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয় পরী। সেই সাথে বড় বড় হা করে হাতচু দিচ্ছে। সুলতানের খুব রাগ হচ্ছে। কি দরকার ছিল এমন ঠান্ডা আবহাওয়ায় এতক্ষণ ধরে শাওয়ার নেওয়ার? এখন তো বাবুরও ঠান্ডা লেগে যাবে গু। তিশা কোমরে হাত দিয়ে বলে, অলরেডি ঠান্ডা বাঁধিয়ে ফেলছ? কিচ্ছু হবে না তো। তোমাকে বলে কিছুই হবে না, আমি জানি। যা বলার কাকাকেই বলবো। এখন খেতে আসো। বাবা মা খেয়েছে?
হ্যাঁ, সাদাফ কাকা সকালে খাইয়ে দিয়ে গিয়েছে। আচ্ছা, আমি গিয়ে জিজ্ঞেস করে আসি কিছু লাগবে নাকি। না ম্যাম, তার কোনো প্রয়োজন নেই। খাবার গরম করার সময় হালকা খাবার দিয়ে এসেছি। তুমি বরং খাও তো। আচ্ছা। সুলতান, তিশা আর পরি তিনজন মিলে সকালের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে পরি ব্যালকনিতে গিয়ে চুলের খোপা খুলে টাওয়াল দিয়ে ভালো করে ঝাড়ছিল। চুল থেকে টপটপ করে পানি পড়ছে। সামনের কাটা চুলগুলোর পানিতে জামার গলার অংশে অনেকখানি ভিজে গেছে। সুলতান যেখানে বসেছে সেখান থেকে ব্যালকনিতে স্পষ্ট সবকিছু দেখা যায়। সুলতানের কেমন যেন নেশা নেশা লেগে যায়। দ্রুত সেখান থেকে উঠে দাঁড়ায়। তিশা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এভাবে উঠে দাঁড়ালে যে? আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে তিশু, এখনই যেতে হবে। তুমি না বললে আজ কোনো কাজ নেই? ওটা আমার জবের সাথে রিলেটেড। এখন আসি কেমন? পরে তোমায় নিয়ে যাব। আচ্ছা। পরি আর তিশা মিলে স্টাডি রুমে পড়ছে। পরি মনোযোগ সহকারে পড়লেও তিশা বইয়ের পাতায় কলম দিয়ে আঁকিবুকি করছে। সেটা লক্ষ্য করে পরি তিশাকে আলতো করে ধাক্কা দিল। তিশু। হ্যাঁ বলো। কি করছো এটা? কই না, পরে কলম দিয়ে কি আঁকছো বইতে? ধুর। সে টানে ধরেছিল। এখন মনোযোগ দিয়ে পড়ব। কিছু হয়েছে কি তিশা? কি হবে? মানে সংসারে আমার সাথে শেয়ার করো, মন হালকা হবে। তিশা বইটা বন্ধ করে লম্বা করে একটা শ্বাস নিল। কি আর শেয়ার করব পরি? ভালোবেসে বিয়ে করেছি, এটা মনেই হয় না। কেন? রাফিনের সাথে আমার এখনো তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। রাফিন এখনো আমাকে আমার অধিকার দেয়নি। জিজ্ঞেস করনি কেন এমন করে? করেছি, উত্তর পাইনি। পরিধের বুঝতে পারছে সুলতানের এমন করার কারণ, কিন্তু তিশাকেই বা কি বলবে পরি। কিছুক্ষণ চুপ করে থেকে পরি বলল, জানো তিশু, যে ভালোবাসা খুব সহজেই পাওয়া যায় সেটার স্থায়িত্বকালও ঠিক সেরকমই স্বল্প হয়। 2-3 দিনের ভালোবাসাটা সাধারণ মোহ থেকেই সৃষ্টি হয়, কিন্তু যারা সত্যিই ভালোবাসে তারা মোহকে সত্যি ভালোবাসায় রূপান্তর করে। একটা তুমিকে ভালোবাসার মানুষকে আমার করে নিতে, নিজের করে নিতে একটু সময় নেওয়া উচিত। এতে মানুষটা ধীরে ধীরে কাছে আসার সাহস জুগিয়ে ওঠে। ধীরে ধীরে ভালোবাসার গভীরতা বাড়ে। কত বাধা বিপত্তিই তো আসবে, তার জন্য কি ছেড়ে যেতে হবে? ভালোবাসলে একটু ভুল বুঝাবুঝি হবেই। সেই ভুলটা সংশোধন করার জন্য নিজেকে সময় নিতে হবে এবং অপর মানুষটিকেও সময় দিতে হবে। তবেই না প্রকৃত ভালোবাসার উন্মেষ ঘটবে। সাদাফ কাকা তোমায় অনেক ভালোবাসে, তাই না? তিশার প্রশ্নে পরি একটু মুচকি হেসে বলে, হয়তো হ্যাঁ, আবার হয়তো না। এটা কেমন উত্তর হলো পরি? এটাই আপাতত আমার উত্তর তিশু। কেননা আমি নিজেই তো সন্দিহান। কখনো মনে হয় ও পরিস্থিতির শিকার, আবার কখনো মনে হয় ও অনেক পাল্টে গিয়েছে। আর এখন আগের চেয়েও বেশি ভালোবাসে। আল্লাহ না করুক যদি কখনো তোমাদের মাঝে কোনো ঝগড়া বা ভুল বুঝাবুঝি হয়, তখন কি করবে? ঝগড়া প্রতিটা সম্পর্কে, প্রতিটা সংসারেই হবে। তাই বলে এই ঝগড়াকে কোনোভাবেই ইস্যু করা যাবে না। দুইজনের একজনকে সময় নিতে হবে, নয়তো সময় দিতে হবে। পরিস্থিতি ঠান্ডা হলে সবই ঠিক হয়ে যাবে। তুমি অনেক ট্যালেন্টেড পরি। হা হা হা, হেসো না। সত্যি বলছি, তুমি অনেক কিছু বুঝো। তুমি এখনো জানো না বাস্তবতা কি, সংসার কি। যখন সংসারের দায়িত্ব নিবে, বাস্তবতার সম্মুখীন হবে, সেদিন তুমিও সব বুঝতে পারবে। দিন দিন ম্যাচিউর হয়ে উঠবে। বাচ্চামো স্বভাবগুলোও বাস্তবতার ভারে চাপা পড়ে যাবে। তিশা বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তবে ভয় পাওয়ার কারণ নেই। তোমার শ্বশুর বাড়ির লোকজন সবাই অনেক ভালো। তুমি কি করে জানলে? বাহিরে, আমাদের বাড়ি তো পাশাপাশি। ওপস, ভুলে গিয়েছিলাম। রাফিন মেবি তখন ট্রেনিং এ ছিল, তাই তুমি রাফিনকে চিনতে না। আচ্ছা যাই হোক, শুনো না, রাফিনকে কি করে আমার বসে আনি বলো তো? তিশার কথা শুনে পরি হেসে দেয়। তুমি যা দুকর নাকি যে বসে আনবে? তবে ভালোবেসে কাছে টেনে নিবে পাগলি। আল্লাহই ভালো জানে কখন তাকে কাবু করতে পারব। বিকালে সুলতান এসে তিশাকে নিয়ে যায়। সন্ধ্যার আজানের আগেই সাদাফ বাসায় আসে। পরি তখন স্টাডি রুমে বইয়ের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। পরীকে এভাবে দেখে সাদাফ নিজে নিজেই বলতে থাকে, একটু পরই সন্ধ্যার আজান দিবে আর মহারানী এখন ঘুমাচ্ছে, তাও আবার চেয়ার টেবিলে বসে।
যদি একবার পড়ে যায় তখন কি হবে? পরীর বাহু ঝাঁকিয়ে ডাকতে থাকে, পরী, এই পরী। পরী ঘুম ঘুম চোখে তাকায়। এসেছো তুমি? হ্যাঁ, এসেছি। এখানে কেন ঘুমাচ্ছ বেডরুমে এত বড় খাট রেখে? আরে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। হয়েছে, অনেক পড়ছ, এখন আসো। পরীর চোখে মুখে পানি দিয়ে দেয় সাদাফ। টাওয়াল দিয়ে মুখ মুছে দেয়। এতক্ষণে আজান দিয়ে দিয়েছে। বসো তুমি। সাদাফ এক হাতে গরম কফি, অন্য হাতে এক চিকেন নুডলস নিয়ে আসে। পরীর হাতে দিয়ে বলে, খাও। আমার একটুও ক্ষুধা নেই গো। এত কিছু জানি না, খেতে হবে। বাধ্য হয়েই পরী খাওয়া শুরু করে। সাদাফ এটা বেশ কয়েকবার খেয়াল করেছে যে পরী একটু পরপরই নাক টানছে আর হাঁচি দিচ্ছে। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, গোসল কখন করেছ? পরী ধোপ গিলে বলে, সকালে। কতক্ষণ করেছ? কি বলো না বলো, আমি কি ঘড়ি দেখে গোসল করতে যাই নাকি? কথাটা কাটিয়ে গেলেই হলো। অনেক সময় নিয়ে শাওয়ার নিয়েছ তাই না? পরী মাথা নিচু করে আছে। এখন যে এক গাদা বকা খেতে হবে সেটাও জানে। তাই খাবারগুলো পাশের টি টেবিলে রেখে বকা খাওয়ার জন্য রেডি হয়। সাদাফ পাশে বসে পরীকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে। এমন কেন করো বলো তো? এভাবে এত শাওয়ার নিলে তোমার যে ঠান্ডা লেগে যাবে, তখন শুধু তোমার না বাবুরও কষ্ট হবে। পরী একবার নাক টেনে বলল, সরি, আর করব না এমন। মনে থাকবে তো? ঢের থাকবে। তিশা রাগ করে বসে আছে। সুলতান পাশে বসেই গেম খেলছিল। তিশার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তিশু? প্রশ্নটা তো আমি তোমায় করব। মানে? কেন এমন করছো? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি কি ভেবেছ আমার থেকে সব লুকিয়ে যাবে? আর আমি কিছু বুঝতেও পারব না? কিসের কথা বলছো তিশু? তিশা সুলতানকে ধমক দিয়ে বলে, চুপ একদম। তিশা বসা থেকে সুলতানের দিকে এগিয়ে যায়।